বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল টক শো ভার্চুয়াল জার্নাল বিডি.কম থেকে রাজু আহমেদ বনি। কথা বলছি আসাদুজ্জামান বাবলু, সাবেক চেয়ারম্যান এবং সদস্য মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। জনাব চেয়ারম্যানের অনেক পরিচয় আছে, আমি সব পরিচয় বাদ দিয়ে এখন একজন বিএনপির রুট লেভেলের একজন লড়াকু সৈনিক এবং রাজনীতিবিদের সাথে কথা বলছি। চেয়ারম্যান সাহেব, ওভারঅল কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখন এমন একটা সময় যাচ্ছে, ইন্টারিম গভর্নমেন্ট সাথে সাথে দল গোছানো এবং রুট লেভেলে রাজনৈতিক কর্মীদের সাথে একটা জনসংযোগ চলছে সব মিলিয়ে। তো আমি বেশ কিছু সময় আপনার সাথে একটু আলোচনা করব। তো প্রথমে আপনার বিএনপি রাজনীতিতে আসার একটা গল্প আছে, সেই গল্পটা দিয়ে শুরু করতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই মাস, এই জুলাই আন্দোলনের আহত নিহতদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তারা না থাকলে আজকে যে প্রাণ খুলে আমরা কথা বলছি, হাসছি, মিছিল মিটিং করছি, এটা করার সৌভাগ্য হয়তো হতো না। তাই জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে আমি স্মরণ করছি এবং যেনারা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন তাদের সুস্থতা কামনা করি আমি আমার বক্তব্য শুরু করব। আজকে বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। এই দলটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল এবং সে বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করেই এই দলটি গঠন করেছিলেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান এই দলটাকে খুব ভালোভাবে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন এবং বাংলাদেশের একক একটা বৃহৎ দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দলের একজন কর্মী হতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি এবং গর্ববোধ করছি। আপনি এখন রাজনৈতিক কর্মী, রানিং চলছে, কিন্তু আমি গল্পটা শুনতে যাচ্ছি যে আপনি কেন বিএনপি রাজনীতিতে যোগ দিলেন সেই সময়ে, ছাত্র অবস্থা থেকে শুরু। বিএনপি রাজনীতিতে যোগ দিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করে আমি বিএনপিতে যোগ দিয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদকে ভালোবেসে আমি বিএনপি রাজনীতি করা শুরু করেছি। এখন রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছেন। আমি আর একটু সিরিয়াস প্রশ্নের দিকে যেতে চাই। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রায় 1 বছর হতে চললো। আমরা রক্তের উপর দাঁড়ায় আছি জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের উপরে, এবং গত 16টা বছর বিএনপি, জামাত, অন্যান্য দল ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের সময় পলিটিক্যালি রাজনৈতিক কার্যক্রম চালাইতে পারে না। এখন তো আপনারা সেই সুযোগটা পাচ্ছেন। তো কতটুকু রুট লেভেলে, গাংনী উপজেলার প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ড কেমন দেখছেন, জাগরণটা কেমন বিএনপির? তবে গত 17 বছর যে পলিটিক্যাল কার্যক্রম পরিচালনা করতে পারেনি এটা একেবারেই সঠিক না। পলিটিক্যাল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনি। পরিচালনা করতে গিয়ে আমরা বাধার সম্মুখীন হয়েছি, জেল জুলুম হলিয়ার সম্মুখীন হয়েছি এবং মেহেরপুর জেলার সর্বোচ্চ মামলার আসামি আমি। বিএনপি করতে গিয়ে মেহেরপুর জেলার যে আসামিদের তালিকা, তার মধ্যে মেহেরপুর জেলার মধ্যে বিএনপি যত নেতৃবৃন্দ আছে তার মধ্যে সবচেয়ে বেশি মামলা আসামি আমি। অনেকবার জেল খেটে যাবে। আচ্ছা, তো এভাবে চলছে। একটা সময় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বর্তমানে আমরা কথা বলছি আপনার পার্টি অফিসে। ওভারঅল আপনার এখানে যেসব বিএনপির অঙ্গ সংগঠনগুলো আছে, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, অন্যান্য দলগুলোর আপনি যেভাবে একটা সবাইকে একই সুতোর মালায় গেঁথে রাখছেন, এটা সচরাচর দেখা যাচ্ছে না বা ডিভাইডেড ভাগ হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে। তো আপনি কিভাবে আপনার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসের উপরে দাঁড় করে রাখছেন সব শ্রেণীর পেশার মানুষ? আমরা 5ই আগস্টের বিপ্লবের পরে যখন দেশ স্বাধীন হলো, স্বাধীনতার পরে মানুষের আগ্রহটা ছিল অনেক বেশি। সেকেন্ড টাইম এই আগ্রহটা বেশি কারণে যে 17 বছরের নির্যাতনের শিকার হয়েছে বিএনপি এবং জামাত ইসলামের অসংখ্য মানুষ। কারোর জমি দখল হয়ে গেছে, কারোর গাছ কেটে নিয়ে গেছে, কাউকে পুলিশে হয়রানি করেছে। এখন সেই সমস্ত সমস্যার সমাধান করতে হয়েছে আমাদেরকে, যার কারণে 5 তারিখের পরে আমরা খুবই ব্যস্ত, পলিটিক্যাল কাজ নিয়ে ব্যস্ত এবং মানুষের সেবা নিয়ে খুব ব্যস্ত। এবং এখন বর্তমানে গাংনী থানায় বিএনপি একটা সর্ববৃহৎ দল।
যে দলটা অতীতে যে কোনো সময় ভালো নির্বাচন হলে ধানের শীষ ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করেছে এবং আগামী দিনেও একটা ভালো নির্বাচন হলে বিএনপির প্রার্থী যাকেই ঘোষণা করা হোক সেই ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করে। এই প্রশ্নটা আমি একটু পরে আসবো যে আপনার পলিটিক্যাল ফিউচার বা রাজনৈতিক ভবিষ্যৎ কি। তার আগে একটু জানতে চাচ্ছি যে আমাদের মেহেরপুর 1 এবং 2 আসনের জনাব আলহাজ জাভেদ মাসুদ মিল্টন যে আহ্বায়ক কমিটিটা নিয়ে আসে, অনেক ক্ষেত্রে এটা বিতর্কিত। এই কমিটিরা জনাব সাবেক এমপি মাসুদুর রহমান সাহেব বলছেন যে 3 টাকার কমিটি এবং অনেক আলোচনা হয়েছে। আপনি এই কমিটিটাকে কিভাবে দেখছেন? স্পেশালি মানে প্রায় 10 মাস হতে চললো, ওভারঅল কেমন সেটআপ হলো? বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম করে যে কমিটি মেহেরপুরের জেলা বিএনপির আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, এই কমিটিটা মানে গঠন প্রক্রিয়ায় খুব বিতর্কিত। কারণ আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার লন্ডন থেকে বলেছেন যে আমার দলের পিছনের সারির মিছিলের কর্মীটাও এই দলের সদস্য হবে। কিন্তু কমিটি করার সময় দেখলাম যে যারা জীবনে কোনদিন মিছিল মিটিং করলো না, দলের সাথে সম্পৃক্ত নয়, সেই সমস্ত লোককে দিয়ে কমিটি করা হলো এবং আমাদের মতন ত্যাগী নেতা কর্মীদের বাদ দেওয়া হলো। আপনারা জানেন যে আপনারা জানেন যে 17 বছর মাসুদুর রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, 17 বছর সে যে সরকার বিরোধী, শেখ হাসিনা বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছে, এই আন্দোলন দেখে সারা বাংলাদেশের মানুষ কিন্তু উজ্জীবিত হয়েছে। সেই মাসুদুরকে সদস্য করা হয়েছে, আমাকে সদস্য করা হয়েছে, জাহাঙ্গীর বিশ্বাস সে খুব পরীক্ষা নেতা, তাকে সদস্য করা হয়েছে। সিনিয়রদেরকে উনি একপাশে রেখে তরুণদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। না, আমি কিন্তু সিনিয়র না, আমি কিন্তু সিনিয়র না। অ্যাডভোকেট কামরুল যাকে সদস্য সচিব করা হয়েছে, সেই অ্যাডভোকেট কামরুল আমরা 17 বছরে তো কোনো মিছিল মিটিং কে পাইনি, বরঞ্চ বিতর্কিত কিছু কর্মকাণ্ড, যেমন আটলান্টিকে একটা নারী কেলেঙ্কারি হয়েছিল, সেই কেলেঙ্কারির মূল হতে হয়েছে আমাদের। না, আমি ওই প্রসঙ্গে যেতে চাচ্ছি না, কারণ হচ্ছে অনেক সেই ক্ষেত্রে তারপরে একটা আহ্বায়ক কমিটি হওয়ার পরে আহ্বায়ক কমিটি যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটা সুচারুভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে কি, একটা আহ্বায়ক কমিটি হওয়ার পরে আহ্বায়ক কমিটি বসে প্রত্যেকটা উপজেলায় আহ্বায়ক কমিটি করবে, উপজেলা আহ্বায়ক কমিটি আছে ইউনিয়ন আহ্বায়ক কমিটি করবে, এভাবে কাউন্সিল হবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদেরকে বাদ দিয়ে তারা তাদের হাতে গোনা লোককে দিয়ে একজন করে আহ্বায়ক করে কমিটি করলো এবং সেই কমিটি যে গ্রাম কমিটি করলো, এটা বিরাট ন্যাক্কারজনক। প্রত্যেকটা গ্রামের সাবেক কমিটির কোন লোককে নেওয়া হয়নি, যারা 57 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে লালন করে যারা পলিটিক্স করে আসছে, এইরকম অনেক মানে ম্যাক্সিমাম লোককে বাদ দেওয়া হয়েছে। এবং আপনি বিএনপির যে কমিটি, গ্রাম কমিটি হয়েছে এবং ইউনিয়ন কমিটি হয়েছে, এই কমিটি দেখে মনে হবে যে যুব দল না ছাত্র দলের কমিটি। মানে অরিজিনাল যে বিএনপির কমিটি, বিএনপি যারা করে, যারা মামলা খেয়েছে, যারা হামলা শিকার হয়েছে, যারা মিছিল মিটিং এ ছিল, এই সমস্ত সব লোককে বাদ দেওয়া হয়েছে। এবং ইউনিয়ন কোড এবং অনেক জায়গায় আমাদের কাছে খবর আসছে যে একাধিক জামাত ইসলামের লোকজন, আওয়ামী লীগের হাইব্রিড লোকজনকে নিয়ে তাদের কমিটি করা হচ্ছে। আমি এই কমিটির বিতর্কিত কমিটির মানে আলোচনাটা করতে যাচ্ছি না। তাহলে কি আপনি জাভেদ মাসুদ মিল্টনের লিডারশিপটাকে একটু ব্যাক স্টেপে বা ডাউন রাখতে যাচ্ছেন? না, আমি ডাউন রাখতে চাচ্ছি না। ব্যক্তিগতভাবে মিল্টন সাহেব খুব ভালো লোক ছিল কমিটি হওয়ার আগ পর্যন্ত, এবং কমিটি পাওয়ার পরেও সে তার কিন্তু একটা ভাবমূর্তি গাঙ্গিতে গড়ে উঠছিল। যখনই সে গ্রাম কমিটি এবার পক্ষপাতমূলক কমিটি করা শুরু করলো, তখনই তার ভাবমূর্তি একেবারে জিরো করে নেমে গেছে। মানে বিএনপির সাধারণ মানুষের কাছে তার ভাবমূর্তিটা একেবারেই খুব নগণ্য হয়ে গেছে। আগামী দিনে এইরকম ইমেজের মানুষকে নিয়ে পলিটিক্স করা খুব মানে দুষ্কর হয়ে যাবে। তারা আপনার অ্যাডভাইস কি? আপনি কি উপদেশ? আমরা এই কমিটি করার তারা গ্রাম কমিটি, কয়েকটা গ্রাম কমিটি গঠন করার পরই আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমরা বারবার মিছিল মিটিং করে জানানোর চেষ্টা করেছি যে কমিটিটা পুনর্গঠন করার জন্য। পুনর্গঠন তো প্রক্রিয়া চলছিল এবং কোনো পুনর্গঠন করা হয়নি। আপনি জানেন যে 8 তারিখে সম্মেলনটা আছে, উপজেলা এবং পৌর যে সম্মেলন তারা ডেট দিয়েছে। এর মধ্যে অনেক ছলচাতুরি। আমি এই বিএনপির কমিটি হবে, বিএনপির কমিটিতে মনোনয়ন তুলতে 50,000 টাকা লাগবে, এই স্পট দাতাদেরকে কে দিয়েছে? এবং আমি এই প্রসঙ্গটা আসতাম, গাংনী উপজেলা দ্বিবার্ষিক উপজেলা বিএনপি কমিটির যে দ্বিবার্ষিক কাউন্সিল, এটার সভাপতির জন্য 50,000, সাধারণ সম্পাদক 40,000 এবং সাংগঠনিক সম্পাদক 30,000 ফর্ম মূল্য।
এখানে আমি কয়েকজনের নাম উল্লেখ করে এটা জাস্ট আপনার একটা ওপিনিয়ন নিব, কারণ এটা হলো গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে সভাপতির জন্য মকবুল হোসেন মেঘলা সাহেব, মনিরুজ্জামান গাড্ডু, জিয়া রহমান জিয়া এবং আতিয়ার কমিশনার সভাপতির জন্য তুলছে। সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, আব্দুল আল মারুফ পলাশ এবং আব্দুল আল বিশ্বাস, এই তিনজন আছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল হক, এনামুল হক, এরম সুমন এবং সোহাগের নাম পাওয়া যাচ্ছে এগুলো। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই কমিটির কি স্ট্রং কমিটি হবে, নাকি মানে সেই আবার সেই 3 টাকার কমিটির মতন? মানে মাসুদুর 3 টাকার কমিটি বলেছে, আর আমি বলছি যে শুক্রবার শনিবারের কমিটি। এটাও অনেক শুক্রবার মিল্টন সাহেব দেখাইছে কি ঢাকায় থেকে আসে, তার ব্যবসা হয়েছে বন্ধ, উকিল সাহেবের কোর্ট বন্ধ। এই শুক্র শনিবার রাজনীতি করে আবার ওনারা ঢাকায় চলে যান। মানে সাধারণ মানুষের যে কাঙ্ক্ষিত সেবা, সেই সেবা থেকে কিন্তু গাঙ্গের মানুষ তাদের কাছ থেকে বঞ্চিত। আমরা সেবা অব্যাহত রাখছি। আর যে সমস্ত নাম আপনি বলছেন যে এরা নেতা হইলে কেমন হয় না হয়, যেহেতু কমিটিটাই বিতর্কিত কমিটি এবং গ্রাম কমিটি, ওয়ার্ড কমিটি যেহেতু ভালো হয়নি, সেই ক্ষেত্রে আপনার থানা কমিটি, পৌর কমিটি ভালো হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এবং এটা সিন্ডিকেটের কমিটি। এই সিন্ডিকেট যাকে বলবে তারা নেতা হবে। তাহলে এই সিন্ডিকেটটার অংশ হিসেবে আপনি নাই। এবং আমরা এই কমিটির বিরুদ্ধে বারবার কথা বলেছি, বারবার। তাহলে এই দলীয় কোন্দল যদি থাকে তাহলে তো অপোজিশন ফায়দা নিবে। দলীয় কোন্দল থাকবে, আপনার দলে গ্রুপ থাকবে, কোন্দল থাকবে, দল ইনক্রিজ হবে। কিন্তু এইরকম মানুষকে বাদ দিয়ে, মানে বিএনপির জনগণকে বাদ দিয়ে, বিএনপির নেতাদেরকে বাদ দিয়ে কমিটি করার, মানে আমার পলিটিক্সে বিএনপি পলিটিক্সের বয়স প্রায় 30 বছর। এই 30 বছরের মধ্যে অনেক কমিটি হয়েছে, এইরকম ন্যাক্কারজনক কমিটি আমার জীবনে আমি দেখি। তাহলে আপনার সাজেস্ট কি, আপনি উপদেশ কি দিবেন? আমার উপদেশ, যে সমস্ত কমিটি করা হয়েছে অনতি বিলম্বে কমিটি ভাঙ্গি নতুন করি গ্রামের যারা বিএনপি করে, যারা বিএনপির ত্যাগী নেতাকর্মী আছে, যারা আন্দোলন সংগ্রামী দীর্ঘদিন ছিল, তাদেরকে নিয়ে একটা ভালো গ্রাম কমিটি করে, ইউনিয়ন কমিটি করে তারপরে সম্মেলন করলে খুব সুন্দর হবে। এবং এই যে ভোটের নাটক, এই কমিটি ভোটের নাটক করছে, এটা নিছক নাটক। মানে একই গ্রুপের মধ্যে 5টা ক্যান্ডিডেট ভোট করা। যেহেতু আমজাদ সাহেব এখানে আছে, আমি আছি, মেহেরপুরে মাসুদ আছে, আমাদেরকে বাদ দিয়ে যে কমিটি, খালি আমাদেরকে বাদ দেয়, মানে আমাদের টোটাল আমাদের সঙ্গে যারা আছে সবাইকে বাদ দিয়ে কমিটি করছে। আমি এই কমিটির বিতর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, কারণ হচ্ছে 8 তারিখের আগে যদি এর ভিতরে তফসিল ঘোষণা করে এবং অন্যান্য বাছাই প্রক্রিয়ার আছে, এটা হতে পারে হোক। আমি এই প্রসঙ্গটা বাদ দিলাম। আপনি একটা চিন্তা করেন যে বিএনপি একটা গরিব মানুষের দল, সারা বাংলাদেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, খেটে খাওয়া মানুষ বিএনপি করে। আর সেই বিএনপির কমিটিতে ভোট করতে গিয়ে 50,000 টাকা জমা দিতে হবে। এখানে একটা মানে পদ বাণিজ্য, 40,000 টাকা জমা দিতে হবে, 30,000 টাকা জমা দিতে হবে। এই যে পদ বাণিজ্য, মানে পদ বাণিজ্য, এবং এটা ন্যাক্কারজনক ঘটনা। আমি এর ভিতরে সলিউশন হতে পারে। মানে অতীতে বিএনপির কমিটি করতে কোনোদিন কাউকে টাকা দিতে হয়নি। চেয়ারম্যান সাহেব, আমি ওই প্রসঙ্গটা বাদ দিলাম। আমি একটু আপনার প্রসঙ্গে আসছি, আপনার পলিটিক্যাল ফিউচারটা কি? অনেকে বলছে যে, অনেকে না, আপনি মানে ইনস্ট্যান্ট দলের জন্য অর্গানাইজ করার সে অ্যাবিলিটি আছে। দেখলাম আমরা কিছুদিন আগে মশাল মিছিল করলেন গোপালগঞ্জ হামলার পর, বিএনপি মিডিয়া সেল এটা প্রচার করছে, এবং আপনার মানে এক ডাক দিলে 100 জন চলে আসছে। এই যখন অবস্থা, তখন আমরা ধরে নিতে পারি গাংনী 2 আসনে আপনি এমপি পদপ্রার্থী হবেন। এই স্টেপটাকে আপনার কিভাবে আপনি এক্সপ্লেইন করেন? আমি এমপি, চেয়ারম্যান এইরকম কোনো আশা ভরসা নিয়ে পলিটিক্স করছি না, প্রথম কথা। এবং কোনো নেশা আমার নাই। পলিটিক্স এমন একটা জিনিস যে আমি যদি সুষ্ঠুভাবে পলিটিক্সটা করতে পারি, তাহলে পলিটিক্সই বলতে হবে যে আমার অবস্থানটা কি হবে। সেই ক্ষেত্রে আমি নিজে কখনো কোনো সময় বলিনি যে এমপি হবো, চেয়ারম্যান হবো, মেম্বার হবো, এরকম কথা বলিনি। যদি পলিটিক্সের জায়গায় থেকে পলিটিক্যাল লোকজন যদি বলে অমুক হইতে হবে, তাহলে হবে, নাহলে হবে না। এবং আপনি যে কথাটা বললেন যে আমার ডাকে লোক আসে, খালি 5 তারিখে পরে না, 5 তারিখের আগে তারেক রহমান এবং জুবাইদুর রহমানের নামে যে মামলা হলো, সেই মামলা রায়ের বিরুদ্ধে আমি আমার অফিস থেকে প্রথম মিছিল বার করি। এবং সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় হাতে গোনা 3-4টি জায়গায় মিছিল হয়েছে। আর তারপরে গাংনী আমার নেতৃত্বে মিছিল হয়েছে, এবং আমরা 18 জন আসামি হয়েছে সেই মামলা। এবং সেই মামলার এফআইআরে একেবারে নির্দিষ্ট ভাবে লেখা আছে যে তারেক রহমান এবং জুবাইদুর রহমানের মামলা রায়ের বিরুদ্ধে
রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত থাকায় তাদের নামে মামলা রুজু করা হলো। এ দেখেন এফআইআর আমার কাছে আছে। হ্যাঁ, দরকার নেই ওটা চেয়ারম্যান সাহেব। আমি ওই প্রসঙ্গটা আবার এড়ে গেলাম পরবর্তী সেশনে। এফআইআর একটু আপনার মিডিয়ায় দেখানো দরকার। এই যে এফআইআর তারেক রহমান এবং জুবাইদুর রহমানের নাম উল্লেখ করে মামলা দিয়েছে। গায়েবী মামলা অনেক হয়েছে সারা বাংলাদেশে, আমরা জানি। আমি একটু আপনার প্রসঙ্গে চলে আসি, সেটা হচ্ছে আমরা স্বপ্ন দেখি যে একজন জনগণের পাশে থাকা একজন রাজনৈতিক কর্মী, যিনি পুরখাওয়া রাজনীতি ব্যক্তিত্ব, উনি জনগণের পাশে থাকবে, সুখে দুঃখে তিনি পাশে থাকেন, খোঁজ খবর নেন যে বাজারটা হয়েছে কিনা, বাড়ির কি অবস্থা, বাচ্চারা কেমন আছে, পড়াশোনা। তো ওভারঅল সব মিলে গাংনী 2 আসনে আপনার এই স্পেশাল ভাবনাটা কি? আপনি কিভাবে এই ছোট্ট উপজেলাকে সাজাতে চান আগামী, যদি আপনি আমার ভাবনাটা হচ্ছে বিগত 17 বছরে আওয়ামী লীগ ভোটের অধিকারটাকে হরণ করে ফেলার পরে মানুষ কিন্তু নাগরিক সেবায় থেকে বঞ্চিত। মানে ভোট যদি আপনি না দিতে পারেন, একটা মানুষ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আপনার দায়বদ্ধতা থাকে যে আমি জনগণের ভোট দিয়ে নির্বাচিত হয়েছি, জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা কিন্তু গত 17 বছর আওয়ামী লীগের মধ্যে দেখিনি আমরা। এবং এখনো 5 তারিখের পরে আমরা কেউ যদি মনে করি যে জনগণের প্রতি আমরা দায়বদ্ধ থাকবো না, আমার কর্মীর, আমার নেতার সুখে দুঃখে আপদে বিপদে আমি পাশে থাকবো না, আমি ব্যবসা করবো, ঢাকায় থাকবো, কেউ দিল্লি থাকবো, কেউ দেখাইছে কি অমুক জায়গায় থাকবো, আর ধানের শীষে মনোনয়ন নিয়ে ভোট পাই আমি এমপি চলে যাবো, এই ভরসা কেউ করে না। কারণ আমরা একেবারে মানুষের অন্তরের সাথে মিশে আছি। প্রত্যেকটা মানে গাংনী উপজেলার প্রত্যেকটা মানুষের ভালোতে মন্দতে, অসুখে বিসুখে, সুখে দুঃখে সবচেয়ে আমার সাথে আছি। এবং আমার যেটা থিম, সেই থিম হচ্ছে আমি যদি আমার কর্মীর খোঁজ না নিই, তাহলে সেই কর্মী আমার খোঁজ নেবে না। সেই ক্ষেত্রে পলিটিক্স করতে হলে প্রথমে কর্মীর খোঁজ খবর নিতে হবে, কর্মী কেমন আছে, কর্মী খেলো না খেলো, তার অসুখ বিসুখ, তার আত্মীয় স্বজনের অসুখ বিসুখ, এই সব কিছু খোঁজ খবর নেওয়ার মধ্যে দিয়েই একটা দল কিন্তু চাঙ্গা হবে। এবং আমি মনে করি যে আমার সাথে যে মিছিলে থাকে সে হচ্ছে আমার সবচেয়ে আত্মার ভাই, অবশ্যই আপনার, এবং আমার আত্মার ভাই, রক্তের ভাইয়ের মতো আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিছিল করা বিএনপির সেই কর্মীটা আমার সবচেয়ে অন্তরের এবং কাছের। তার আপদে বিপদে সুখে দুঃখে আমি তার পাশে থাকতে না পারলে আমার রাজনৈতিক নেতা হিসাবে আমার এটা ব্যর্থতা। আচ্ছা, আপনি রাজনৈতিক কর্মীদের আপনি সুখে দুঃখে পাশে আছেন, তারপরে স্পেশাল ভাবে গাংনী উপজেলাটাকে আপনি কিভাবে ঢেলে সাজাবেন? মানে আপনার তো নিজস্ব একটা ইশতেহার বা একটা হোমওয়ার্ক আছে যে আপনি যেহেতু কৃষি প্রধান আমাদের, আমি এই পয়েন্টে আসতাম যে কৃষকদের নিয়ে আপনার কি ভাবনাটা আছে। তবে আপনি লক্ষ্য করবেন যে আমার কাছে অসংখ্য লোক আসে, আমি প্রথমে জিজ্ঞেস করি যে কি আবাদ করেছো, আবাদের অবস্থাটা কি, তোমার সারের সংকট আছে কিনা, বিশেষ সংকট আছে কিনা, মানে টোটাল বিষয় কিন্তু মানে একটা ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার আগে আমি কৃষকের কাছে কৃষির খোঁজ নেই, কৃষি এবং কৃষক ছাড়াই কিছু নাই। এবং আপনি জানেন যে আমি 14 বছর চেয়ারম্যান ছিলাম এমন একটা ইউনিয়নে, সেই ইউনিয়নের সবজি সারা বাংলাদেশ সাপ্লাই দেয়। এবং আমি ওই সময় ইউনো সাহেবকে বলি স্পেশাল সারের বরাদ্দ দিয়েছি সারবাটি ইউনিয়নের জন্য। তখন তো কাজ করা হয়েছিল যে সারবাটি ইউনিয়ন যেহেতু সবজি প্রধান ইউনিয়ন এবং সারবাটি ইউনিয়নের সবজি সারা বাংলাদেশ সাপ্লাই হয়, সেক্ষেত্রে এইখানে যদি আপনি সংকট করেন তাহলে বাংলাদেশের মানুষ সবজি থেকে বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে আমি এবং আমার নেতা বিএনপি ভারপ্রাপ্ত তারেক রহমান যে কৃষির সম্বন্ধে যে নির্দেশনা আগাইছে, এটা কিন্তু বিরাট ব্যাপার। আপনি মানে প্রত্যেকটা, এবং আমরা দেখছি যে আমার কৃষক কিন্তু 27 নম্বর বা 31 দফা 10 দফা বোঝে না, ওরা জাস্ট টাইমে সার কীটনাশক বীজ এবং কীটনাশক গুলো পাবে, আবাদ করবে এবং ফসল উৎপাদন, তারপরে বাজার ব্যবস্থা, বাজার অনেক সিন্ডিকেট আছে, কাঁচা বাজার এবং অন্যান্য সেক্টরে। এইটাকে আপনি কিভাবে আপনি জানেন যে বিএনপির প্রয়াত রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ওনার কৃষি বিপ্লবের সুবিধা এখন আমরা ভোগ করছি। আপনি যে চিতলা পাট বীজ খামার, আমসুবি খামার, বাহাদি খামার, এই খামারগুলো তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার আমলে। আমাদের এলাকায় যেহেতু বন্যা নাই, খরা নাই, সেই ক্ষেত্রে এই সমস্ত এলাকায় তিনি পাট বীজ এবং বীজ খামার তৈরি করেছিলেন এবং খাল খনন করেছিলেন, এবং ইয়ানমার মেশিন মানে নিচ থেকে যে পানি তোলার যে ব্যবস্থা, ডিপ টিউবওয়েলের মাধ্যমে ইরিগেশনের ব্যবস্থা করেছিলেন। সেই ইরিগেশনের মাধ্যমে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই ইরিগেশন মানে সচল আছে।
এবং এই যে হাইব্রিড বীজ তিনি সর্বপ্রথম করেছিলেন। এখন থেকে না, ওইটা নিয়ে আসছেন আরো 40 বছর আগে, কিন্তু আমি এখন এখন তারিখ 31 দফাতে তারেক রহমান উনি বলছে যে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে এবং কৃষি পণ্যের সরকারি কেন্দ্র স্থাপন করা হবে, শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা, পোল্ট্রি বীমা, এগুলো স্মার্ট কার্ড করা হবে। এই বিষয়গুলো কি নির্দিষ্ট একটি দপ্তর কেন্দ্রিক, তাহলে আমাদের যে কৃষকরা ঠিক মতন পাবে কিনা এবং সুবিধাগুলো, এই বিষয়ে আপনার কি ধারণা আছে? তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আইডিয়া নিয়ে বাংলাদেশে আসছে এবং তিনি প্রধানমন্ত্রী হলে বাংলাদেশের প্রত্যেকটা গরিব ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড হবে। সেই ফ্যামিলি কার্ড যেটা আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে 1 মাসের একটা নির্দিষ্ট অংশের 15 দিনের খরচ সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাকে পূরণ করা হবে, যাতে এই 15 দিন সরকারি অর্থে চলতে পারে। এই টাকার তার সাশ্রয় হয় এবং কৃষক এবং গরিব মানুষকে স্বাবলম্বী করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারেক রহমান নিয়েছে এবং এই প্রক্রিয়ার ব্যবসায় বিএনপির কোনো নেতাকর্মী বা বাংলাদেশের কোনো আমলা অফিসাররা এই ব্যবসায় করতে পারবে না। এবং কৃষিতে ভর্তুকি এবং আপনার এই যে কোল্ড স্টোরেজ, কৃষি পণ্য সংরক্ষণের জন্য যে কোল্ড স্টোরেজ, মানে কোল্ড স্টোরেজ ব্যবস্থা তিনি উপজেলা করবেন, এটা আশা আমাদেরকে দিয়েছে এবং 21 দফার মধ্যে কিন্তু আছে। এবং কৃষকরা যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় এবং কৃষি খামারে যে কাজ করে সেটা ন্যায্য মজুরি পায়, তার ব্যবস্থাও তিনি করবেন। আচ্ছা, আমরা 31 দফার এগুলো পরবর্তীতে আলোচনা, আমি ছোট ছোট কয়েকটা পয়েন্ট আপনার কাছে নিয়ে আসি। গতকালকে আমি দেখলাম না, আমার অফিসে মেজর অবসরপ্রাপ্ত শরীফ হোসেন মুকুল সাহেবকে আমি ইনভাইট করছিলাম। উনি হঠাৎ করে লন্ডন ছিলেন, বাংলাদেশে আসলেন, বাংলাদেশ থেকে এলাকায় আসছেন, অনেকটা জনসংযোগ করলেন। উনিও বিএনপি সেন্ট্রাল থেকে হাই লবিং টবিং এ থাকতে পারে, ওনার সম্পর্কে আপনার কিছু মন্তব্য করবেন যে উনি হুট করে কোত্থেকে আসলো, আসে সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে, এতদিন ছিল না হঠাৎ করে। বিএনপি দীর্ঘ 17 বছর পলিটিক্সে ধরেন খুব মানে খারাপ অবস্থায় ছিল। এই খারাপ অবস্থার মধ্যে যারা বিএনপির নামকে ভাসি রেখেছে, বিএনপির কথা বলিছে, আমরা তাদেরকে মূল্যায়ন করবো। এখন হাইব্রিড অনেকেই আসবে, হ্যাঁ কিছু আসবে, আচ্ছা অনেকেই আসবে, সেই ব্যাপারে আমি আমার মন্তব্য করতে চাচ্ছি না। আমি আরেকটা কথা বলি, এইবার কিন্তু আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার বলছে যে এবার নির্বাচন কিন্তু অতীতের নির্বাচনের চাইতে খুব মানে ফাইটিং নির্বাচন হবে। ফাইটিং নির্বাচন এই কারণে বলছি যে এর আগে দেখেছি জামাত বিএনপির ঐক্য হয়েছে, বিএনপি জিতে গেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টি ঐক্য হয়েছে, আওয়ামী লীগ জিতে গেছে। কিন্তু এইবার যেহেতু আওয়ামী লীগ মাঠে থাকবে না, আওয়ামী লীগ কার দিকে খেলবে, আদৌ খেলবে কিনা, খেলবে এবং আওয়ামী লীগ খেলবে। আওয়ামী লীগ কারোর দিকে খেলতে পারে অথবা আওয়ামী লীগ নিজেও খেলতে পারে। নিজে খেললে আমরা বাঁচে যাবো। তাহলে কি আপনি কারোর দিকে একটি দল আবার রিফর্ম হয়ে ঘুরে আসবে এরকম মনে করছেন? না, রিফর্ম হওয়ার সুযোগ বর্তমানে তাদের নাই, কারণ মানে 17 বছর তাদের যে লুটপাট, 17 বছরের যে গুম খুনের চিত্র, মিথ্যা মামলার চিত্র, তাতে হঠাৎ করে মানে ঘুরে দাঁড়িয়ে আশঙ্কা আমি করছিনি। কিন্তু তাদের দোসররা কিন্তু সব জায়গায় বসে আছে, হ্যাঁ প্রশাসন এবং অন্যান্য জায়গায়, এবং তারা কিন্তু অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী। মানে সারা বাংলাদেশেই আওয়ামী লীগের কর্মীরা অর্থনৈতিকভাবে প্রচন্ড স্বাবলম্বী এবং আপনার প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় মানে সব সেক্টরে আওয়ামী লীগের লোক নাই, সেক্টর নাই, সব জায়গায় বসানো আছে। আমি আওয়ামী লীগের প্রসঙ্গে যেমন আসলো, আমি একটু বলি যে বিএনপি এখন ক্ষমতা নাই, তারপরেও অনেকটা ড্রাইভিং সিটে এবং জামাত ইসলামকে অপোজিশন বলা হচ্ছে। তাহলে নির্বাচনটা কেমন আশা করছেন আপনি? আমি বিএনপিকে ড্রাইভিং সিটে বলবো না, ড্রাইভিং সিটে জামাত ইসলাম আর এনসিপি। না, এনসিপি তো আছে বাচ্চাদের একটা দল, ড্রাইভিং সিটে জামাত ইসলাম বিএনপি। আপনারা এইটা ধরছি আমি যে আপনি প্রত্যেকটা বেসরকারি মানে পাবলিক বিশ্ববিদ্যালয় দেখেন জামাত ইসলামের দখলে, ইসলামিক ব্যাংকগুলো জামাত ইসলামের দখলে, এবং তাদের বিএনপি দখলদারিত্বের রাজনীতি করার দখল নেই। না, এটাও ঠিক না। বিএনপি দখলদারিত্বের রাজনীতি করার বলি বিএনপি দখল করেনি। এবং আপনাকে আমি এখনো বলছি যে বিএনপি ক্ষমতায় গেলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি
স্বজনপ্রীতি এইগুলো একেবারেই চিরতরে মুছে যাবে। এটা তো জামাত এবং ইসলাম বলছে। জামাত ইসলাম বলছে, জামাত ইসলাম তো ক্ষমতায় যাওয়ার আগে দখল করে ফেলছে। অনেক ক্ষেত্রে আমি এই প্রসঙ্গটা রাখতাম যে যে এনসিপি যে আপনি বলছেন অনেকটা ড্রাইভিং সিটে, ওদের রক্তের উপর দাঁড়ায় এখনকার বাংলাদেশ। না, ওরা ওদেরকে নিয়ে আপনার এনসিপি রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশের কথা বলবো না আমি এই কথা ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ। তো এই সুযোগটা এনসিপি নিচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি। ৩৬শে জুলাই যে বিপ্লব, এই বিপ্লবের ধারক বাহক হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা। অবশ্যই এটা তো স্বীকার করতে হবে, 18 কোটি জনগণ সাথে আসছিল এবং ছাত্ররা লিড দিছে, এটা বলা যায়। তারা লিড দিছে, ছাত্ররা লিড দিছে এবং ছাত্র জনতার আন্দোলনই বড় আন্দোলন। এবং আমরা যারা বিএনপি করি, যারা জামাত ইসলাম যারা করতো, ঈদের রক্তের উপর দাঁড়িয়ে কিন্তু আন্দোলনটা মানে আন্দোলনের ইস্যুটা তৈরি হয়েছে। মানে আজকে দেখেন যে আওয়ামী লীগের আমলে যত গুম খুন নির্যাতন বিএনপির উপরে জামাতের উপর হয়েছে এবং প্রেক্ষিতটা তৈরি করেছে বিএনপি। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে টোটালি আন্দোলনের কলা কৌশল তিনি নির্ধারণ করেছেন। এবং আমরা যদি সশরীরে আপনার এই আন্দোলনে যোগদান করতাম তাহলে একটু অন্য কিছু হতো, মানে ভালো কিছু হতো না, ভালো কিছু না, মানে মানে খুনের মাত্রাটা, গুমের মাত্রা আরো বাড়ি যেত। এবং সেই সময় দেখছেন যে আন্দোলন ছাত্ররা করছে, আমরা ছাত্রদের সাথে সংহতি প্রকাশ করছি, কিন্তু বিএনপি লোককে গ্রেপ্তার করেছে। আমি 26শে জুলাই আমি নিজে অ্যারেস্ট হই আপনার অফিস থেকে, এবং 26শে জুলাই অ্যারেস্ট হওয়ার পরে আমি 5 তারিখে এই সরকার পালিয়ে যাওয়ার পরে 7 তারিখে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। তো সেই ক্ষেত্রে আমার মতন অসংখ্য নেতা কর্মী সারা বাংলাদেশে কিন্তু অ্যারেস্ট হয়েছে, যারা মিছিল করতে পারে, মিটিং করতে পারে, সরকারের বিরোধিতা করতে পারে, এইরকম নেতৃবৃন্দ কিন্তু বাংলাদেশে অসংখ্য অ্যারেস্ট হয়েছে। স্যার, আমি অনুষ্ঠানের শেষের দিকে জাস্ট একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই জুলাই আগস্টের যে কথা বলছে সেটার একটা সনদ আছে, জুলাই সনদ, তারপরে সংস্কার এবং জাতীয় নির্বাচন। আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন আগে? তবে জুলাই সনদ, সংস্কার সবগুলাই খুব মানে পরিষ্কার জিনিস, সবগুলাকে আমরা সমর্থন করি, কিন্তু তাহলে তো নির্বাচন একটু পিছায় যাবে। নির্দিষ্ট সময় 26 সালের ফেব্রুয়ারি আমাদের ডেডলাইন নির্বাচনের। মানে আমার নেতা তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে ফেব্রুয়ারি মাসের যে কমিটমেন্ট, হ্যাঁ, আমার মনে হয় যদি সবাই আগ্রহী হয় তাহলে জুলাই সনদ, সংস্কার এবং নির্বাচনের সময় হয়ে যাবে, হবে আপনি আশা করছেন? ইনশাআল্লাহ। এবং তাহলে যে সংস্কারের যে কমিশনটা, ঐক্যমত কমিশন, বারবার দেখলাম যে বিএনপি ওয়াক আউট করছে এবং ওনাদের ভিতরে বিতর্কটা বেশি চলছে। তবে মানে সংস্কার বলতে জুলাই সনদটাকে আমি খুব বেশি করে প্রাধান্য দিচ্ছি। এবং সংস্কার কমিশনের মেইন কাজ হবে যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, এদেরকে মর্যাদা এবং প্রতিষ্ঠিত করা। কিন্তু সেই কাজটা না করি এরা আবল তাবল কাজ নিয়ে ব্যস্ত আছে, যারা যে কাজগুলা নির্বাচিত সরকার করবে। বিএনপি যেমন 31 দফা মানে সংস্কার কর্মসূচি দিয়েছে, এরকম জামাত ইসলামের কর্মসূচি আছে। সেই ক্ষেত্রে যারা ক্ষমতায় যাবে, বিএনপি 31 দফার যে কর্মসূচি, এই কর্মসূচি যদি ভোটে নির্বাচনে যেতে, তাহলে বিএনপি কে চাপ দিতে হবে যে তোমার 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এবং 31 দফা কর্মসূচি বাস্তবায়ন হলে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, গুম খুন এগুলো থাকবে না। এবং এই যে ভোটবিহীন সরকার, মানে নির্বাচনের যে আপনার অবৈধ সরকার, এই অবৈধ সরকার কিন্তু থাকবে না যদি 31 দফা বাস্তবায়ন হয়। চেয়ারম্যান সাহেব, আমি অনুষ্ঠানের শেষের দিকে আছি। আমাদের দেশে এবং বিদেশে প্রবাসী প্রায় 1 কোটি মানুষের বসবাস, তারা ভোটাধিকারের জন্য একটা কথা বলছে, তাদের ভোট কিভাবে দিতে পারে। প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ আছে? আপনার শুভাকাঙ্ক্ষী দেশ বিদেশের অনেক জায়গায় আছে। প্রবাসীরা আছে বাংলাদেশের প্রাণ, যাদের রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আমরা আজকে মানে বিলাসিতা করছি, মানে পোদ্দারি মসজিদের কথা বলতে পারি, সরকার থেকে শুরু করে গ্রামের পাবলিক পর্যন্ত। সেই প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে আমি 100% একমত। এবং প্রবাসীদের, বিশেষ করে যারা বিদেশে আছে, তাদের ফ্যামিলিকেও সুরক্ষা এই সরকারকে দিতে হবে এবং আগামী দিনে যে সরকার দিতে হবে। যদি প্রবাসে কোনো কর্মীর মানে নির্যাতিত হয় বা কোনো সমস্যা হয়, সেই সমস্যা এই সরকার দেখবে এবং মানে প্রবাসে যাওয়ার জন্য মানুষের যে মানে বিভ্রান্তি, এই বিভ্রান্তি দূর করতে হবে। আজকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক লোন নিয়ে মানুষ বিদেশে পালিয়ে যাচ্ছে, কিন্তু প্রবাসী কি করলাম ব্যাংক
প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী কল্যাণ ব্যাংক, এই প্রবাসী কল্যাণ ব্যাংকের কাছ থেকে 2 লাখ টাকা ব্যাংক লোন নিতে কি মানুষ নাবিশ্বাস হয়ে উঠছে। যেটা এমনি এমনি পাসপোর্ট দেখি যে লোনটা দেওয়ার কথা, কিন্তু সেই লোনটা নিতে গিয়ে স্বজন প্রীতি শিকার হয়েছে এই আমার এলাকার মানুষ। এটা কিছু সিস্টেমের সমস্যা। আমি আপনার কাছে জাস্ট জানতে চাচ্ছি যে বিদেশে যারা আমাদের বাংলাদেশে আছে বা গাংনী মেহেরপুরের যারা শুভাকাঙ্ক্ষী আছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার মেসেজ আছে? তাদের কাছে মেসেজ, তারা বাংলাদেশের প্রাণ আমি মনে করি, তাদের রেমিটেন্সে বাংলাদেশ চলছে, তাদেরকে আমি গাংনীবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাবো এবং আশা করব তারা আমাদের এই অনুষ্ঠানটা দেখে আমাকে কমেন্ট করবে। এবং অনেক প্রবাসীর সাথে আমার প্রতিনিয়ত কথা হয় এবং তাদের ফ্যামিলির খোঁজ খবর রাখি আমি। জনাব চেয়ারম্যান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সাবেক চেয়ারম্যান এবং সদস্য মেহেরপুর জেলা বিএনপি আহ্বায়ক কমিটি জনাব আসাদুজ্জামান বাবু। দর্শক, আমাদের সাথে থাকুন ভার্চুয়াল জনাব ভিডিও.com।